একটা পুরনো অতিথিশালা। নাম শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। শেষ ট্রেনের অতিথিশালা, যেখানে প্রত্যেক আগন্তুকের নাম লেখা হয়, কিন্তু বিদায়ের সময় ফাঁকা থাকে। ট্রেনের জানলার বাইরে অন্ধকার, কাছে লেগে থাকা কুয়াশা ভেদ করে শুধু লালচে আলো কখনো ছুটে যাচ্ছে, আবার কখনো মিলিয়ে যাচ্ছে। রাত তখন 11:30। অনন্যা ক্লান্ত, কিন্তু সিটে হেলান দিয়ে বসে আছে। এই ট্রেনে ওঠার কথা ছিল না তার। কলকাতার ট্রেন মিস করে তাড়াহুড়োতে এই লোকালে উঠেছে। যেখানে নামার কথা সেখানে নামতে পারেনি, কারণ সেখানে ট্রেনটা থামলই না। অবশেষে সে নামলো এক অচেনা স্টেশনে, নাম সাতঘড়িয়া। ট্রেন চলে যেতেই প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেল। কিছুই নেই, শুধু ঝিঝি পোকার ডাক, আর কুয়াশার ভেতর থেকে দূরে কোথাও কুকুরের চিৎকার শোনা যায়। অনন্যার বুকের ভেতরটা ধকধক করছিল। কোনো চেনা দোকান নেই, হোটেল নেই, শুধু মরচে ধরা এক ল্যাম্পপোস্ট, সেটা আবার মাঝে মাঝে ঝিকঝিক করে চলছে। ঠিক তখনই প্ল্যাটফর্মের এক কোণ থেকে একটা কাশির শব্দ ভেসে এলো। সে তাকিয়ে দেখলো এক বুড়ো কুলি, কাঁধে গামছা, চোখ দুটো অদ্ভুত ফাঁপা। মেম সাহেব। কুলি হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো। আপনাকে কোথাও থাকতে হবে নিশ্চয়ই। অনন্যা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু হোটেল কোথায়? কুলি ফিসফিস করে বলল, স্টেশন থেকে মিনিট 10 হাঁটলেই পাবেন এক পুরনো গেস্ট হাউস, নাম শেষ ট্রেনের অতিথিশালা। অনন্যা বুড়ো কুচকে বলল, গেস্ট হাউস সকলে যায়? বলে গলা আরো নিচু হয়ে গেল। যারা যায় তারা ফেরে না ঠিকঠাক, তবে ঘর খালি থাকে সব সময়। অনন্যার গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু মাথার ভেতরে যুক্তি। অচেনা শহরে রাতের বেলা কোথায় যাবে সে? বুড়ো লোকটা হালকা হেসে বলল, যান মেম সাহেব, আপনার জন্যই ঘরটা খালি আছে। বলে আবার কাশতে কাশতে অন্ধকারে মিলিয়ে গেল। অনন্যা দাঁড়িয়ে রইল, অদ্ভুত ভয়ে কাঁপতে কাঁপতে, কিন্তু তার পা যেন নিজে থেকেই গেস্ট হাউসের দিকে হাঁটা শুরু করলো। পথটা সরু আর কুয়াশায় ঢাকা। স্টেশন থেকে বেরিয়ে অনন্যা বুঝল চারপাশটাই অদ্ভুত নিস্তব্ধ। একটা গ্রামের মতো হলেও কোথাও আলো নেই, কারো বাড়ি থেকে হাসি বা গানের আওয়াজ নেই। শুধু মাঝে মাঝে শুকনো পাতার উপর দিয়ে বাতাস বয়ে গেলে শো শো শব্দ হয়। হাঁটতে হাঁটতে মিনিট 10 মাথায় একটা লোহার দরজা চোখে পড়ল। গেটের ওপর মরচে ধরা বোর্ডে কষ্ট করে পড়া যায়, শেষ ট্রেনের অতিথিশালা। অনন্যার বুকটা ধড়াস করে উঠল। নামটা যেন অদ্ভুতভাবে হাড় পর্যন্ত ঠান্ডা করে দিল। গেট ঠেলেই ভেতরে কর্কশ একটা শব্দ উঠল, যেন অনেক বছর কেউ খোলেনি। সামনে দাঁড়িয়ে আছে এক দুতলা বাড়ি। জানলার কাঁচ ভাঙা, দেয়াল শ্যাওলা ধরা, আর ছাদের চালটা নুয়ে পড়েছে। তবু কেমন যেন জীবন্ত মনে হয় বাড়িটাকে, যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। সামনে একটা মৃদু আলো জ্বলছে, ঠিক রিসেপশনের মতন। অনন্যা ভেতরে পা রাখলেই কাঠের মেঝেটা কড়কড় শব্দ হলো, যেন ঘরটা তার উপস্থিতি টের পেয়েছে। রিসেপশনের পিছনে বসা লোকটা তার উপস্থিতি টের পায়নি। হঠাৎ চোখে পড়তেই বুক কেঁপে উঠল। লোকটার শরীর এত শুকনো, আর হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। চামড়া কাগজের মতো টান টান, আর চোখের ভেতর অদ্ভুত শূন্যতা। সে চুপচাপ বসেছিল, হাতের আঙুল টেবিলে টুপটাপ মারছিল, যেন কারো অপেক্ষায়। ঘর যান। তার গলা যেন ফিসফিস, অথচ পুরো ঘরে প্রতিধ্বনি তুলল। অনন্যার গলা শুকিয়ে গিয়েছিল, তবু বলল, জি, এক রাত। লোকটা হঠাৎই একদম নিস্তব্ধ দাঁড়ালো।
কিন্তু কোনো খাতা কলমে নাম লিখলো না, কোনো টাকাও নিল না। শুধু একটা পুরনো চাবি এগিয়ে দিল। চাবির মাথায় লেখা ঘর 7। চাবিটা নিতে গিয়ে অনন্যার হাত ছুঁয়ে গেল ওই লোকটার আঙুলে, বরফের মতো ঠান্ডা। লোকটা তখন এক পেয়ে হাসতে লাগলো, কিন্তু সেই হাসিতে তার দাঁত ছিল না, কেবল অন্ধকার গৃহর। ঘরটা খালি আছে, শুধুমাত্র আপনার জন্য। অন্না করিডোর ধরে হাঁটতে লাগলো। চারিদিকে ঘরগুলি দরজা বন্ধ, কিন্তু প্রতিটা ঘরের নিচ থেকে অদ্ভুত আওয়াজ আসছে। কোথাও যেন ফিসফিসানি, কোথাও চুপচাপ কান্না, আবার কোথাও খালি পায়ে টুপটাপ শব্দ। অন্ধকারে টর্চ জ্বালতেই দেখলো দেয়ালে অসংখ্য পুরনো ফটো ঝুলছে। ফটোগুলো যাত্রীদের দল, কিন্তু আশ্চর্য কথা, প্রত্যেকের মুখ ঝাপসা, শুধু চোখের জায়গায় কালো দাগ। ঘরের দরজা খুলে ঢোকার আগেই অনন্যা শেষবার পেছনে তাকালো। রিসেপশনের লোকটা এখনো বসে আছে, কিন্তু এবার সে ঘাড় ঘুরিয়ে একদম ওর দিকে তাকিয়ে আছে। চোখে আলো নেই, তবু যেন ভেতরটা বিদ্ধ করে ফেলেছে। অনন্যা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরটা ঢুকে অনন্যা প্রথমে একটু অবাক হলো। বাহ্যিক ভাঙাচোরা চেহারার সঙ্গে ভিতরে অদ্ভুত মিল নেই। ঘরটা পরিষ্কার, বেছানা সাদা চাদর টান টানভাবে বেছানো, কোণে টেবিল, পুরনো ল্যাম্প জ্বলছে, কিন্তু সাদা চাদরটা খুবই অস্বস্তিকরভাবে সাদা, যেন রক্ত মুছে ফেলা হয়েছে পরিষ্কার করে। অনন্যা ব্যাগ নামিয়ে জানলার দিকে এগোলো। জানলা খুলতেই ঠান্ডা বাতাস ঢুকে গেল। দূরে অন্ধকারে পুরনো ট্রেন লাইন দেখা যায়, যেখানে কোনো ট্রেন বহু বছর আগে চলা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করেই ট্রেনের হুইসেলের মতো শব্দ কানে এলো। অনন্যা চমকে জানলার দিকে তাকাতেই দেখতে পেল কিচ্ছু নেই, শুধু কুয়াশার ভেতরে লাল আলো টিমটিম করে জ্বলে নিভে গেল। পেছনে বসতেই সে খেয়াল করলো টেবিলে একটা ডায়েরি রাখা আছে, চামড়ার মলাট, ধুলো জমা আছে, কিন্তু কারো যেন ইচ্ছে করেই রাখা। অনন্যা খুলে প্রথম পাতায় কাপা হাতে লেখা, যদি এই ডায়েরিটা পড়ে থাকেন বুঝবেন আপনি এখানে বন্দী। তারপর পাতার উপর পাতা শুধু যাত্রীদের নাম, তারিখ আর এক একজনের অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ দেয়া। কেউ লিখেছে ঘরে কারো হাঁটার শব্দ শুনেছে, আবার কেউ লিখেছে আয়নার সামনে দাঁড়ালে প্রতিচ্ছবিকে হাসতে দেখেছে, আর একজন শেষ লাইন, আমি ঘুমোতে পারছি না, দরজার বাইরে ওরা দাঁড়িয়ে আছে। পাতা শেষে লাল কালি দিয়ে একটা প্রশ্ন লেখা আছে, আজ রাতটা তুমি বাঁচতে পারবে তো? ডায়েরি হঠাৎ করেই অনন্যার হাত থেকে পড়ে গেল। মেঝেতে পড়তেই পাতাগুলো একে উল্টোতে লাগলো। অদৃশ্যভাবে যেন কেউ বসে আছে। বাতাসে একটা কুৎসিত গন্ধ ভেসে এলো, পুরোনো লাশের মতো। অনন্যার বুকটা ধড়ফড় করে উঠল। দরজার দিকে ছুটল সে, কিন্তু দরজা কপাট যেন শক্ত সিল করা আছে, কিছুতেই খুলছে না। আর দরজার ওপাশ থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ, একসাথে অনেকগুলো গলা ফিসফিস করছে, আমাদের সঙ্গে এসো, আমাদের সঙ্গে এসো। অনন্যা ভয় পেয়ে ফিরে তাকালো। বিছানার ওপর বসে আছে কেউ, না একজন নয়, অনেকগুলো ছায়া, একের ওপর এক জড়ো হয়ে তৈরি হয়েছে অস্পষ্ট একটা মুখ। মুখটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, আর সেটা অবিকল অনন্যার মুখ। অনন্যা ছুটে এলো দরজার কাছে। সেই অদ্ভুত বুকে চেপে থাকা অনুভূতি শীতল হয়ে এসেছে। বিছানায় ফিরে তাকালে সেখানে আর কেউ নেই, তবু চাঁদের ওপর দিয়ে এমন একটা গভীর কাটা রেখা, গভীর ফনা, যেন কেউ পা ভাঁজ করে বসে থাকার ছাপ।
অনন্যার হৃদয়ে যেন গোলাতে চেষ্টা করেছে। হাত দুটো অবশ হয়ে আছে, আর তার গলার ভেতর কেবল একটা অদ্ভুত শব্দ, অচেনা, বোঝা কঠিন। সে চুপ করে দাঁড়িয়ে থেকে চেষ্টা করছে নিজের শ্বাস নিয়ন্ত্রণ করতে,